হ্যাঁ, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং। আমরা আজকের ক্লাসের আমরা ক্রেডিট অপারেশন এন্ড ম্যানেজমেন্টের সেকেন্ড মডিউল বি তে আমরা পড়বো প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং এন্ড ক্রেডিট প্রসেস এন্ড ইনভেস্টিগেশন। এখানে নাম থেকে বোঝা যাচ্ছে এখানে আমরা সাউন্ড লেন্ডিং এর নিয়ে কথা বলবো, ক্রেডিট প্রসেস নিয়ে কথা বলবো, হ্যাঁ ক্রেডিট স্টেপ গুলো নিয়ে কথা বলবো এবং ইনভেস্টিগেশন নিয়ে কথা বলবো। সো ক্রেডিট অপারেশন অফ এ ব্যাংক অ্যাক্টিভিটি এবং স্টেজ গুলা কি কি, প্রসেসটা কি কি, এটা অনেকভাবে কোশ্চেন হতে পারে যে ক্রেডিট অপারেশন অফ ব্যাংক অ্যাক্টিভিটিস গুলা কি কি, আমার স্টেজ গুলা কি কি, প্রসেসটা কি কি, এভাবে হইতে পারে। হ্যাঁ, ক্রেডিট অপারেশনের প্রসেস কি, ক্রেডিট অপারেশন স্টেজ কি, যেভাবে আসুক না কেন আপনি প্রশ্নটা পারবেন যদি আমি টেকনিকটা শিখে দিচ্ছি। প্রথম হলো লোন অ্যাপ্লিকেশন। আমি ক্রেডিটের প্রথম কথা হলো লোন অ্যাপ্লিকেশন। আমি অ্যাপ্লিকেশন ছাড়া আমি কি প্রসেস করবো? সো আমি প্রথমে লোন অ্যাপ্লিকেশন নিবো, 2 নম্বর ক্রেডিট অ্যাসেসমেন্ট করবো, তাকে আমি লোনটা দিব কিনা না দিব এটা অ্যাসেস করবো। সে যদি কোম্পানি হয় তার ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট অ্যানালাইসিস করবো। হ্যাঁ, তারপর হলো 3 নম্বর হলো লোন অ্যাপ্রুভাল। আমি লোন অ্যাপ্রুভ করবো। লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমি হয়তো অফিস নোট করবো। লোন অ্যাপ্রুভাল দুইটা ইন্ডিয়া হয়, ব্রাঞ্চ লেভেলে হয়। যদি ব্রাঞ্চের ম্যানেজারের একটা লেভেল পর্যন্ত, একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ব্রাঞ্চ লেভেল ম্যানেজার অ্যাপ্রুভাল দিতে পারে, তার উপরে গেলে অবশ্যই তার কি করতে হয়, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল দরকার হয়। তার চেয়ে বড় হলে আমার বোর্ডের অ্যাপ্রুভাল দরকার হয়। 4 নাম হলো লোন ডিসবার্সমেন্ট। আমি লোন অ্যাপ্রুভালের পরে লোন ডিসবার্স করে থাকি। ঠিক আছে। রিপেমেন্ট মনিটরিং, আমি শুধু ডিসবার্স করার পর বসে থাকি না, রিপেমেন্ট ঠিকভাবে হচ্ছে কিনা ওইটা মনিটর করে থাকি। তারপর হলো 6 নম্বরের লোন রিকভারি। হ্যাঁ, আমি রিকভার করার চেষ্টা করি যদি সে কোন 2-3টে ইনস্টলমেন্ট মিস করে, ফোন দেয়, ফোন দিব তাকে, তার ভিজিট করব, তাকে বলবো তুমি টাকাটা দাও। অনেক সময় কি করে এই রিকভারির জন্য কি করে, ধরেন কাস্টমারের তো ফোন দেয়, তার সাথে গ্যারান্টর যারা আছে ওদেরকে ফোন দেয়, আমি দেখছি। 7 নম্বর হলো কাস্টমার সার্ভিস। আমি আমি শুধু শুধু লোন দিব, আমি লোনটা রিকভার করব, তার মাঝে কিন্তু কাস্টমার সার্ভিস জড়িত আছে। কাস্টমার সার্ভিসটা কিরকম, তার কিন্তু ওই ট্যাক্সের জন্য তার সার্টিফিকেট লাগতে পারে, তারপর তার স্টেট ব্যালেন্স শিট, স্টেটমেন্ট ব্যালেন্স লাগতে পারে। সো আমি ওই সার্ভিস গুলো তাকে দিব, সাপোর্ট করব। ক্রেডিট পলিসি, হ্যাঁ, তা আমার ক্রেডিট পলিসি ফলো করেই আমি কিন্তু লোনটা দিব। এবার আসি রোল অফ ক্রেডিট ম্যানেজমেন্ট। একটু আগে আমি পড়ছি আমি ক্রেডিট এর স্টেজ গুলা, ক্রেডিট ম্যানেজমেন্টের, সরি ক্রেডিট এর লোনের প্রসেস গুলা, স্টেপ গুলা। এখন আমি রোল অফ ক্রেডিট ম্যানেজমেন্ট। আসলে ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ক্রেডিট ম্যানেজমেন্ট কি, নাম থেকে একটু চিন্তা করেন তো, ক্রেডিট ম্যানেজমেন্ট হলো লোনটা ম্যানেজ করা, তাই না? সো লোন ম্যানেজ করা কি, আমি লোন, ক্রেডিট ম্যানেজমেন্ট হলো লোন ম্যানেজ করা। লোন ম্যানেজ করার প্রথম কথা হলো রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি। আমি লোন ম্যানেজ করতে গিয়ে রিস্ক অ্যাসেস করে থাকি একবারে শুরুতে, যে তাকে আমি লোনটা দিব কি দিব না। ঠিক আছে। ক্রেডিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি রিস্ক অ্যাসেসমেন্ট করে থাকি। আমি এখানে একটা ডিটেল বলতেছি, আমি একটু ডিটেল যাচ্ছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন। আমি আবারও বলতেছি, ক্রেডিট ম্যানেজমেন্ট আর ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে। সো এখানে দেখেন, আমি যে এই যে প্রথমে যে আমার লোন অ্যাপ্লিকেশনটা নিয়ে, ওইটা কি ম্যানেজমেন্টের কাজ না অ্যাডমিনিস্ট্রেশনের কাজ? ওইটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন কি করে, সে লোনটাকে মানে কি করে প্রসেস করে, অ্যাপ্লিকেশন নেয়, সে সে লোন ডিসবার্সমেন্টের ব্যবস্থা করে, হ্যাঁ, রিকভারির ব্যবস্থা করে, হিসাব রাখে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট। বাট ক্রেডিট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কি করে, সিআরএম কি করে, ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশন যেটা কি, ওরা কিন্তু কি করে, আমার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে না, লোনের অ্যাপ্লিকেশন নেওয়া, ডকুমেন্ট কালেক্ট করা, রিপেমেন্টের হিসাব রাখার কাজ করে না, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে না। ওরা অ্যানালাইসিসের কাজটা করে থাকে। সেই জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করে, ডিসিশন মেক করে, আমি লোনটা দিব কি দিব না ওইটা ডিসিশন মেক করে থাকে। পোর্টফোলিও কোয়ালিটি দেখে, আমার পোর্টফোলিওতে আমার কি শুধু কনজিউমার ফাইন্যান্স করতেছি না, কর্পোরেট ফাইন্যান্সও আছে, ওই অ্যানালাইসিস করে থাকে। রেগুলেটরি কমপ্লায়েন্সের ইস্যুগুলো সে দেখে, আমি কি রেগুলেশন ভায়োলেট করতেছি কিনা, আমি কোনো একটা সেক্টরে বেশি লোন দিচ্ছি কিনা, সিঙ্গেল বোরোর এক্সপোজার লিমিট ক্রস করতেছি কিনা, সে প্রফিটেবিলিটি দেখে। আমি যেটা বলছিলাম আমি আবারও রিপিট করতেছি মাঝখানে, ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এর কাজ দেখে না, সে শুধু ক্রেডিট ম্যানেজমেন্টের কাজটা দেখে। ঠিক আছে, অ্যানালাইসিসের কাজটা দেখে। দেখতে গিয়ে সে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করে, আমি লোন দিলে আমার লাভ হবে কিনা লস হবে, ওইটা সে চিন্তা করে। আমার লাভ না হলে তো আমি লোন দিব না। হ্যাঁ, তারপর হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট সে করে থাকে, সিআরএম যেটা। হ্যাঁ, তারপর ডিফল্ট মিটিগেশন করে থাকে। সে ডিফল্ট মিটিগেশন কি করে থাকে, এতক্ষণ যে কাজগুলো করে ওইর মাধ্যমে কিন্তু সে মিটিগেট করে থাকে, ডিফল্ট মিটিগেট করে থাকে, যে কাস্টমারটা যাতে ডিফল্ট না হয়। সো ক্রেডিট লোন অ্যাপ্লিকেশন প্রসেস, এটা আমরা পড়ে আসছি, অ্যাপ্লিকেশন সাবমিশন করে, তারপর প্রিলিমিনারি রিভিউ করে। আমি এই প্রসেসটা আমি আবারও পড়তেছি, এখানে দু একটা লাইন বেশি থাকতে পারে, দু একটা এন্ট্রি পয়েন্ট বেশি থাকতে পারে। যে লোন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরুতে আমি ক্রেডিট লোন অ্যাপ্লিকেশন প্রসেস করার ক্ষেত্রে আমি শুরুতে অ্যাপ্লিকেশন নিব। অ্যাপ্লিকেশন ছাড়া তো কাকে আমি প্রসেস করবো, অ্যাপ্লিকেশন নিব, প্রিলিমিনারি রিভিউ করব, ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করব, কোলাটারাল ইভালুয়েশন করব, হ্যাঁ, লোন স্ট্রাকচারিং করব, আমার টার্ম কিরকম হবে, কয় বছরের জন্য লোন দিব, অ্যামাউন্ট কত হবে, ইনস্টলমেন্ট কত হবে। ক্রেডিট কন্ট্রোল কমিটি অ্যাপ্রুভাল দেয়, ডকুমেন্ট এন্ড ডিসবার্সমেন্ট করে থাকে। হ্যাঁ,
তো এই কাজগুলো করে থাকি। তো এই কাজগুলোর ভিতরে এই যে 7টা কাজ, এগুলোর ভিতরে কিন্তু ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কিছু কাজ আছে, আবার ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের কাজ আছে। আমি আরো সহজ করার জন্য বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন সাবমিট করাটা, অ্যাপ্লিকেশন নেওয়াটা হলো ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাজ। আবার যে আমি প্রিলিমিনারি রিভিউ করতেছি, ক্রেডিট রিস্ক অ্যাসেস করতেছি, এটা হলো ক্রেডিট ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, বাকিগুলো তো আপনারা জানবেন। সো এবার আসি ফিচার অফ ইফেক্টিভ গুড ক্রেডিট প্রপোজাল। সো গুড ক্রেডিট প্রপোজাল এটা সিমিলার উইথ গুড বড়ুয়ার। গুড বড়ুয়ার যাকে যে হবে তার প্রপোজালটাই আসলে ইফেক্টিভ হবে, গুড প্রপোজাল হবে, তাই না? ভালো বড়ুয়ারের, ভালো যদি বড়ুয়ার হয় তার প্রপোজালটাও ভালো হবে, আপনি এভাবে মনে রাখতে পারেন। বড়ুয়ার ভালো হইলে তার প্রপোজালটাও ভালো হবে। কম্প্রিহেন্সিভ ইনফরমেশন, আমার কম্প্রিহেন্সিভ ইনফরমেশন, আমার আমার তার ইনফরমেশন কোনো গ্যাপ থাকবে না। আমি তার কাছে 5টা ডকুমেন্ট চাইলে সে 5টা ডকুমেন্ট আমাকে দিবে। ঠিক আছে, তারপরে ক্লিয়ার লোন পারপাস, আমার লোনের পারপাস ক্লিয়ার থাকবে। রিস্ক অ্যাসেসমেন্ট আমি ঠিকভাবে পারবো, তার রিস্ক অ্যাসেসমেন্টে সে পাস করে যাবে, তার ক্রেডিট ওয়ার্দিনেস থাকবে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করলে সে ভায়াবল হবে। হ্যাঁ, তারপর মিটিগেটিং স্ট্র্যাটেজি, তার তার আমার কোলাটারাল থাকবে তার এগেনস্টে। সে ডিফল্ট হলে আমি কোলাটারাল সেল করে আমি তাকে তার টাকাটা রিকভার করতে পারবো। 6 নম্বরে লো রিস্ট্রাকচারিং, আমি লোন রিস্ট্রাকচারিং আমার তারপর 7 নম্বর হলো এক্সিকিউটিভ সামারি থাকবে, পলিসি কমপ্লায়েন্স থাকবে। আমার আমার গুড প্রপোজাল যেটা, আমার গুড ক্রেডিট প্রপোজাল এরকম হবে না যে প্রপোজালটা কি করে আমার পলিসিকে ভায়োলেট করে। হ্যাঁ, ক্রেডিট পলিসিকে ভায়োলেট করে, সিঙ্গেল বড় এক্সপোজার লিমিটকে ভায়োলেট করে। এবার আসি ফাংশন অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এটা আমি অলরেডি পড়ে ফেলছি। আপনার সুবিধার্থে আমার লোন ডকুমেন্টেশন সে করে থাকে, কোলাটারাল ম্যানেজমেন্ট করে থাকে, লোন ডিসবার্সমেন্ট করে থাকে, লোন মনিটরিং করে থাকে, তার লোন রিকভার করে থাকে, রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে। রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ক্রেডিট ম্যানেজমেন্টের কাজ। কমপ্লায়েন্স করে থাকে, কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, সো এখানে রিস্ক ম্যানেজমেন্ট রেখে সে তার ডেটাগুলো প্রোভাইড করে থাকে। সো এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। ফাংশন অফ রিকভারি ইউনিট, আমরা এটা পড়ার দরকার নাই মনে হয়, তারপর আমি স্লাইডে আনছি আপনার কাভারেজের জন্য। আমি কিন্তু এই এই 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামসে আমি অনেক কিছু কভার করার চেষ্টা করছি, বুঝছেন? আমি আমি 97-এ কিন্তু 7-এও কভার করছি, বাট কাভারেজটা একটু কম ছিল। বাট আমি 98-এ আমি চেষ্টা করছি যে অনেক কিছু কভার করতে, অনেক কিছু কভার করতে, যাতে আপনার ক্লাসে সবকিছু কভার হয়ে যায়। হ্যাঁ, আপনি যাতে বলতে না পারেন যে ভাইয়া হয়তো আমার ক্লাসে সবকিছু পড়ায় নাই। সো লোন রিকভারি, আমার ফাংশন অফ ক্রেডিট রিকভারি ইউনিটের কাজ হলো লোন রিকভারি। এটা আমরা শুরুতেই জানি, রিকভারি ইউনিট মানেই তো রিকভার করবে, লোন রিপেমেন্টটা এনশিওর করবে। ডিফল্ট ডিফল্টার ম্যানেজমেন্ট, সে সে কি করে, লোন রিকভারি ইউনিট ডিফল্ট, যারা অলরেডি ডিফল্ট হয়ে গেছে ওদেরকে ম্যানেজ করে, মামলা করে। কোলাটারাল ডিসপোজাল, সে কোলাটারাল গুলা যদি মামলাতে আমরা জিতি তাহলে কোলাটারাল গুলা বেচার ব্যবস্থা করে থাকি, লিগেল প্রসিডিং করে থাকি। হ্যাঁ, মামলা মোকদ্দমার কাজগুলো করে থাকে। তারপর লোন রিস্ট্রাকচারিং করে থাকে। হ্যাঁ, আমরা রিস্ট্রাকচারিং এর ব্যাপারে জানি, তাই না? যদি রেগুলার রিপে না করে তাকে সুযোগ দেওয়া হয়, ঠিক আছে তোমার আবারও টেনর বাড়াই দিলাম, তুমি এটা রিপে করো। রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে হয়তো ডাউন পেমেন্ট দরকার হইতে পারে। 6 নম্বর হলো অ্যাসেট ম্যানেজমেন্ট। আমি অ্যাসেট, আমার 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 কি করে করি যে আমি যে টাকা, যে সম্পদটা তার কাছ থেকে সিজ করে ফেলছি, যে মর্গেজটা ছিল, মর্গেজের অ্যাসেটটা নিয়ে নিছি আমার আন্ডারে, ওইটা ম্যানেজ করা লাগে। আমি তো নিয়ে নিলেই হবে না। হ্যাঁ, ওইটা যদি ম্যানেজ না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? রিপোর্টিং করে থাকে, আমার বিভিন্ন রিপোর্টিং করে, ম্যানেজমেন্ট লেভেলও রিপোর্টিং করে থাকে, বাংলাদেশ ব্যাংকের রিপোর্টিং করে থাকে। সো এই ছিল আমার আমার ক্রেডিট, আমার রিকভারি ইউনিটের কাজ। সো জিনিসগুলো খুবই সহজ, আপনি একবার বা দুইবার পড়লে পারার কথা, না পারার কোনো কারণ নাই। প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং, আমরা সাউন্ড লেন্ডিং এর ক্ষেত্রে কি কি প্রিন্সিপাল ফলো করে থাকি, নর্মাল লেন্ডিং এর ক্ষেত্রে যে প্রিন্সিপাল ফলো করে থাকি, সাউন্ড লেন্ডিং এর ক্ষেত্রে একই প্রিন্সিপাল ফলো করে থাকি। আমি ক্রেডিট ওয়ার্দিনেস দেখবো, পারপাস দেখবো, কোলাটারাল দেখবো, হ্যাঁ, রিস্ক অ্যানালাইসিস করবো, ডাইভার্সিফিকেশন করবো, রেগুলেটরি কমপ্লায়েন্স করবো, সেম জিনিস। সিলেক্টিং গুড বড়ুয়ার, এটা আমরা পড়ে আসছি। হ্যাঁ, যে গুড ক্রেডিট হিস্ট্রি দেখবো আমরা, ঠিক আছে, এটা আমরা পড়ে আসছি, আমি আর ডিটেল যাচ্ছি না। এসেনশিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর বিজনেস পড়ো, এটা পড়তেই হবে। আমি বলতেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবো, এটা হলো ক্রেডিট ম্যানেজমেন্টের কাজ। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি কি কি স্টেটমেন্ট অ্যানালাইসিস করি, নামগুলো বলো। এটা কিন্তু কোশ্চেন এসেই থাকে, যে তুমি বোর্ডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি দেখো। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 5টা, আপনি এবার মনে হয় 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, দেখো এটা কমন একটা টার্ম। ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, প্রমোশনের ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, বা অন্য কোনো আপনি যদি কোথাও যদি সুইচ করতে চান তখনও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রথম হলো ব্যালেন্স শিট, যেখানে এক পাশে অ্যাসেট থাকে, আরেক পাশে লাইবিলিটি থাকে। ইনকাম স্টেটমেন্ট, আমার যেখানে ইনকাম এবং এক্সপেন্ডিচার গুলো থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা জানি যে ক্যাশ ফ্লো গুলো থাকে, যে আমার ক্যাশ ফ্লো গুলার পজিশন আমি বুঝতে পারি সেই যে ক্যাশ, তার এনাফ ক্যাশ আছে কিনা তার লোনটা রিপে করার জন্য। 4 নম্বর হলো স্টেটমেন্ট অফ ওনার ইকুইটি। ওনার ইকুইটিতে আমি দেখি যে তার রিটেন আর্নিং এর পজিশনটা কি, তার ওনার ইকুইটি বাড়তেছে কিনা, করতেছে আগের বছর চেয়ে। তারপর নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নোট গুলা খুব ওয়াইড ক্যারি করে, নোটে আমি ডিটেল পাই যে তার রিপোর্টিং গুলা কিরকম, তার হেড গুলা কোন হেডে কত টাকা আছে, হ্যাঁ, এই জিনিসগুলা। টেকনিক অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি কি স্টেটমেন্ট অ্যানালাইসিস করি এগুলো দেখলাম, তাই না? আমরা একটু আগে, আমার মাঝে মাঝে পেছনে ফিরে যাবো আপনাকে ব্রেনটাকে রিভিউ করার জন্য। সো আমি 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছি যে একটা ব্যাংক কোনো কাস্টমারকে লোন দেওয়ার ক্ষেত্রে সেই 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে থাকে। ঠিক আছে, সো টেকনিক কি, আমি নিলিতে হবে না, এগুলো অ্যানালাইসিস করার জন্য টেকনিক শিখতে হবে, তাই না?
সো টেকনিক বুঝতে হবে যে আমি কিভাবে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যানালাইসিস করবো। প্রথম কথা হলো রেশিও অ্যানালাইসিস। আমি কি করতে পারি? রেশিও অ্যানালাইসিস করতে পারি। আমি সলভেন্সি রেশিওর মাধ্যমে দেখতে পারি যে সলভেন্ট কিনা দেখতে পারি, লিকুইডিটি রেশিওর মাধ্যমে আমি দেখতে পারি সে তার এনাফ লিকুইডিটি আছে কিনা। সো রেশিও নিয়ে আমরা ডিটেল আমাদের পড়াশোনা আছে, ম্যাথও আছে। 2 নম্বর ট্রেন্ড অ্যানালাইসিস, তার ট্রেন্ড কিরকম, তার সেলস বাড়তেছে না কমতেছে, হ্যাঁ এটা দেখবো। সো সেলস এর ট্রেন্ড দেখবো, রেভিনিউ ট্রেন্ড দেখবো, তার প্রফিট ট্রেন্ড কি, বাড়তেছে না কমতেছে। যদি কমে তাহলে লোন দিব না, ভয় পাবো, তাই না? তারপর হলো আমার কমন সাইজ অ্যানালাইসিস করতে পারি। কমন সাইজ অ্যানালাইসিস মানে কি, যে আমার টোটাল অ্যাসেটের এত পার্সেন্ট সেলস, এত পার্সেন্ট আমার নেট প্রফিট আফটার ট্যাক্স, এত পার্সেন্ট কস্ট অফ গুডস সোল্ড, আমি অ্যাসেটের সাথে বাকি যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি যদি অ্যানালাইসিস করি, এটা হলো কমন সাইজ অ্যানালাইসিস। ঠিক আছে, আমি আবারও বলতেছি, কমন সাইজ অ্যানালাইসিস হলো আমি একটা অ্যাসেট অথবা সেলস এর সাথে যদি আমি বাকি, আমি সেলস এর সাথে যদি কস্ট অফ গুডস সোল্ড এর পার্সেন্টেজ করি, যেমন সেলস 100 টাকা, কস্ট অফ গুডস সোল্ড হলো 60 টাকা। ঠিক আছে, তো কমন সাইজ অ্যানালাইসিস হলো আমি আমি তাহলে কস্ট অফ গুডস সোল্ড 60 টাকা, নেট প্রফিট আফটার ট্যাক্স হলো 20%, 20 টাকা। সো এভাবে আমি বোঝার চেষ্টা করি যে আমার সেলস এর সাথে কম্পেয়ার করার চেষ্টা করি আমার নেট প্রফিট কত। হ্যাঁ, আমি বোঝার চেষ্টা করি সেলস এর সাথে আমার ওই বাকি জিনিসগুলো যাচ্ছে কিনা, আমার সেল বাড়ার সাথে সাথে আমার প্রফিট বাড়তেছে কিনা, এটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। হরিজন্টাল অ্যানালাইসিস বলতেছে যে আমার 1 বছর থেকে আরেক বছর আমার হরিজন্টাল অ্যানালাইসিস আর ভার্টিক্যাল অ্যানালাইসিস আসতেছে। হ্যাঁ, তো এটা খুব সহজে মনে রাখেন, খুব পাজল হওয়ার কিছু কারণ নাই। হরিজন্টাল অ্যানালাইসিস হলো আপনি শোয়ানো, আপনি একটু দেখেন হরিজন্টাল মানে কি, শোয়ানো, তাই না? শোয়ানো মানে কি, শোয়ানো মানে 1 বছর থেকে আমি আরেক বছর কম্পেয়ার করতেছি, আরেক বছর থেকে আরেক বছর কম্পেয়ার করতেছি। হ্যাঁ, আমার এই বছর সেলস ছিল এত টাকা, তারপরে বছর সেলস হচ্ছে এত টাকা, তারপরে বছর সেলস হচ্ছে এত টাকা। ঠিক আছে, সো আমি হরিজন্টালি চিন্তা করতেছি যে এই বছর থেকে ওই বছরের কম্পারিজন আমি রেড মার্ক করে রাখছি, ফ্রম ওয়ান ইয়ার টু অ্যানাদার ইয়ার, 1 বছরের সাথে আমি অন্য বছরের কম্পেয়ার করতেছি হরিজন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। ঠিক আছে, হরিজন্টাল অ্যানালাইসিস কিন্তু আমার কি হতে পারে, ট্রেন্ড অ্যানালাইসিস হতে পারে, এটা কিন্তু ট্রেন্ড অ্যানালাইসিস হতে পারে যে আমি ট্রেন্ড দেখলাম কিরকম, সেলস এর গ্রোথ কিরকম। সো এটা আমি হরিজন্টাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল অ্যানালাইসিস, আমি ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, তাই না? এরকম খাড়া যে আমি উপর থেকে নিচের দিকে অ্যানালাইসিস করবো। উপরে থাকে সেলস, সবার উপরে সেলস, তারপর কস্ট অফ গুডস সোল্ড, তাই না? সো আমি কস্ট অফ গুডস সোল্ড, এটা কিন্তু কমন সাইজ অ্যানালাইসিস এর মতো অনেকটা। হ্যাঁ, সো আমি কস্ট অফ গুডস এর সাথে কম্পেয়ার করবো যে আমার আমার কস্ট অফ, আমি সেলস এর সাথে কম্পেয়ার করবো যে আমার কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট, আমার রেভিনিউ কত পার্সেন্ট, সেম ইয়ার কিন্তু এটা হয় সেম ইয়ার। আপনি এই লাল মার্কগুলো অবশ্যই মনে রাখতে হবে। ভার্টিক্যাল অ্যানালাইসিস সেম ইয়ারে কম্পেয়ার করতেছি, সেম ইয়ারে সেলস এর সাথে আমি কস্ট অফ গুডস সোল্ড এর কম্পেয়ার করতেছি, আমার রিটার্নের কম্পেয়ার করতেছি, নেট ইনকামের কম্পেয়ার করতেছি, নেট অপারেটিং ইনকামের কম্পেয়ার করতেছি সেম ইয়ারে। বাট আমি আমি কিন্তু এই হরিজন্টাল অ্যানালাইসিস কিন্তু ডিফারেন্ট ইয়ারে কম্পেয়ার করতেছি, ডিফারেন্ট ইয়ারে কম্পেয়ার করতেছি। ডু পয়েন্ট অ্যানালাইসিস, ডু পয়েন্টের নামটা না সত্যি কথা আমাদের সিএফএ তে ছিল, আমরা খুব ডিটেলে পড়ছে ডু পয়েন্ট নিয়ে। তো আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তত ক্লিয়ার ছিলাম না, বাট সিএফএ তে ক্লিয়ার হয়েছে। তো ডু পয়েন্টের আপনাদের আমি সহজ করে বলে দিচ্ছি, আপনি একেবারে লাইন টু লাইনও পড়া লাগবে না। ডু পয়েন্ট অ্যানালাইসিস এর মূল কথা হলো রিটার্ন অন ইকুইটি কি, তাহলে আমার কোশ্চেন রাখতে পারে রিটার্ন অন ইকুইটি, আমার ইকুইটি ইনভেস্ট করি, আমার ইকুইটি নেট, আমার রিটার্ন অন ইকুইটি হলো আমার 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 প্রফিটেবিলিটিটা এক কথায় আর কি, যে আমার আমার যে আমি যে টাকা দিয়ে ব্যবসা করতেছি ওই ব্যবসাতে রিটার্ন কত, পেইড আপে রিটার্ন কত। সো রিটার্ন অন ইকুইটিতে আমি রিটার্ন অন ইকুইটি সহজ করে নেট প্রফিট ডিভাইড বাই ইকুইটি। হ্যাঁ, সো সো এটা তো সিম্পল জিনিস। কিন্তু রিটার্ন অন ইকুইটিতে আমার ডু পয়েন্ট বলতেছে রিটার্ন অন ইকুইটিতে আমার নেট প্রফিট মার্জিনের কন্ট্রিবিউশন বেশি, না অ্যাসেট টার্নওভারের কন্ট্রিবিউশন বেশি, না ইকুইটি মাল্টিপ্লায়ার কন্ট্রিবিউশন বেশি, কোনটার কন্ট্রিবিউশন বেশি ওইটা হইলো অ্যানালাইসিস করে ডু পয়েন্ট অ্যানালাইসিসে। আমি আবারও বলতেছি রিটার্ন অন ইকুইটি অ্যানালাইসিস করে ডু পয়েন্টের অ্যানালাইসিসে। বাট রিটার্ন অন ইকুইটি আমরা সিম্পলি জানি যে আমার নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। বাট ওইটা না ওই ফর্মুলাটা না, ও ডু পয়েন্ট অ্যানালাইসিস করে ওই 3টা কম্পোনেন্টের ভিতরে আমার নেট প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, এই 3টা কম্পোনেন্টের ভিতরে কোন কম্পোনেন্টের কন্ট্রিবিউশন বেশি নেট প্রফিট রিটার্ন অন ইকুইটিতে। সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস একটু মনে রাখলে হবে, এখানে ডিটেল ক্যালকুলেশন যাওয়া লাগবে না, এখানে আপনি একটু মনে রাখলে হবে। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস বলতেছি যে আমি আমার আমার পজিটিভ ক্যাশ ফ্লো আছে কিনা, তার তার যে আমার লোনটার ইনস্টলমেন্ট গুলো পে করার জন্য। আমার যদি পজিটিভ ক্যাশ ফ্লো না থাকে সে টাকা থেকে পে করবে। হ্যাঁ, সো এটাতে আমি এটাকে অ্যানালাইজ করে থাকি। সো ক্যাটাগরি অফ রেশিও ফর বোরোয়ার অ্যানালাইসিস, আমি কিন্তু রেশিও নিয়ে অনেক অনেক পড়া পড়বো বলছিলাম। সো আমরা রেশিওর ক্যাটাগরি গুলো আলোচনা করি যে আমরা ব্রডার ক্যাটাগরিতে কি কি রেশিও অ্যানালাইসিস করি। তো একটু বলছিলাম আমি অবশ্যই একটু আগের পড়ায়, লিকুইডিটি রেশিও আপনি সহজে মনে রাখেন, লিকুইডিটি রেশিওর মাধ্যমে আমি কি করি, ওই কোম্পানিটা লিকুইডিটি আছে কিনা, প্রপার লিকুইডিটি আছে কিনা তার তার রিপেমেন্ট করার জন্য, তার লোনগুলো রিপেমেন্ট করার জন্য, অথবা সে যে বাকিতে পণ্য কিনতেছে, বাকিতে র মেটেরিয়াল কিনতেছে, ওইগুলো পে করার জন্য, রিপে করার জন্য তার এনাফ লিকুইড অ্যাসেট আছে কিনা, ওইটা মেজার করা হয়। আমি অন্যভাবে বলতে পারি তার তার কারেন্ট লাইবিলিটি গুলা, তার যে কারেন্ট লাইবিলিটি গুলা এগুলা মিট আপ করার জন্য তার কারেন্ট অ্যাসেট আছে কিনা।
দুই নম্বর সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও হইলো সে সলভেন্ট কিনা। সলভেন্ট মানে কি, যে ধরেন তার লোনের পরিমাণ এমন হয়ে গেছে কিনা যে সে আসলে ওই লোন পরিশোধ করার ক্যাপাবিলিটি নাই। ঠিক আছে, ওইটা আমি জাজ করার চেষ্টা করি, ব্যাংক্রাপসি যেটাকে বলা হয়। আপনার ধরেন ব্যবসা হলো 100 টাকার, আপনার সম্পদ অ্যাসেট আছে 120 টাকা। হ্যাঁ, আপনার আছে হলো 100 টাকা, সম্পদ আছে 120 টাকা, আপনি লোন নিয়ে রাখছেন 200 টাকা। ইজ ইট পসিবল যে আপনি 200 টাকা কাভার করার পসিবিলিটি আছে? নাই। আর যখন দেখবেন লোন 200 টাকা, তখন আপনি ব্যবসাই বন্ধ করে দিবেন, যে আমি লোনই দিব না, ব্যবসা বন্ধ, লোন দেওয়া বন্ধ। ঠিক আছে, এটা হলো সলভেন্সি রেশিও, আমরা ওইটার মাধ্যমে অ্যানালাইসিস করে থাকি। 3 নম্বর হলো প্রফিটেবিলিটি রেশিও, আমি আসলে প্রফিটে আছি কিনা ওইটা অ্যানালাইসিস করি প্রফিটেবিলিটি রেশিওতে। সো আমি ডিটেলে ফর্মুলাতে যাচ্ছি না, কারণ আমি ম্যাথে এটা সলভ করবো। আচ্ছা, একটু একটু যাই। হ্যাঁ, লিকুইডিটি রেশিওর ভিতরে আমি কারেন্ট রেশিও দেখি। কারেন্ট রেশিও ফর্মুলাটা কি? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। সো কারেন্ট অ্যাসেটের ভিতরে আমরা কি কি আছে এটা আমরা একটু পরে দেখবো। কুইক রেশিওর ভিতরে কি, আমার কুইক অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি দেখি। হ্যাঁ, নিচে সেম কারেন্ট লাইবিলিটি, আমার কুইক রেশিওতেও নিচে কারেন্ট লাইবিলিটি, বাট উপরেও হইলো আমি কুইক অ্যাসেট গুলা দেখি। কুইক অ্যাসেটের ডেফিনিশন কি? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি হলো কুইক অ্যাসেট। 2 নম্বর হলো সলভেন্সি রেশিও। এই পড়াগুলো আপনার কোথাও না কোথাও পড়ে আসছেন, এবং জিনিসগুলো খুবই সহজ। এগুলো আমি একটু দ্রুত যাচ্ছি, পাজল হওয়ার কোনো কারণ নাই। আপনি আরেকটা জিনিস আপনাকে সাজেস্ট করতেছি, আপনি ক্লাসে হয়তো মনোযোগী না, আপনি একটা অন্য কাজ করতেছেন, বা আপনার কাছে বোরিং লাগতেছে, লম্বা একটা ক্লাস, ওরিড হওয়ার কোনো কারণ নাই। আপনি রেকর্ডিংটা ওপেন করবেন, বারে বারে রেকর্ডিংটা শুনবেন, দেখবেন যে সলভ হয়ে গেছে। হ্যাঁ, সো আশা করি যে আপনি জিনিসটা বুঝতে পারছেন, যে আপনি মানে খুব টেন্স হওয়ার কিছু নাই, বোর হওয়ার কিছু নাই। হ্যাঁ, বোরিং লাগলে অফ করে দেন, আপনি লিভ নেন, আপনি রেকর্ডিংটা শুনে নিলেন, তাহলে তো হবে। কারণ আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করতেছি। তো আশা করি আপনার প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা পড়া আপনার কাজে আসবে। সলভেন্সি রেশিও, যেটা অলরেডি বলছিলাম, সলভেন্সি রেশিও মানে দেখার চেষ্টা করি আমি সলভেন্ট কিনা, আমার লোনের পরিমাণটা ওভার হয়ে গেছে কিনা। দুইটার মাধ্যমে দেখি, আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখি, ডেট রেশিও দেখি। ডেট টু ইকুইটি রেশিও আমি এখানে বুঝেই যাচ্ছে, উপরে হলো টোটাল ডেট থাকবে, নিচে হলো টোটাল ইকুইটি থাকবে। হ্যাঁ, ডেট রেশিওতে হলো টোটাল ডেট ডিভাইডেড টোটাল অ্যাসেট থাকে। ডেট শুধু ডেট রেশিওতে হলো, শুধু ডেট রেশিওতে হলো টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। আর ডেট টু ইকুইটি রেশিও আমার এখানে কিন্তু বলেই দিছে, ডেট ডিভাইডেড বাই ইকুইটি, আমার নামেই বলা আছে। প্রফিটেবিলিটি রেশিওতে আমি রিটার্ন অন অ্যাসেট দেখি, রিটার্ন অন ইকুইটি দেখি। আমরা রিটার্ন অন ইকুইটিটা 2 পয়েন্টে পাইছিলাম, তাই না? সো রিটার্ন অন অ্যাসেট মানে কি, আমার নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেট। এটা কিন্তু ম্যাথে লাগবে। আমার রিটার্ন অন অ্যাসেট, সহজ কথা অ্যাসেটের কি রিটার্ন, সো উপরে রিটার্ন থাকবে, নেট ইনকাম থাকবে, নিচে হলো এভারেজ টোটাল অ্যাসেট থাকবে। আর রিটার্ন অন ইকুইটির ফর্মুলা হলো নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি, আমি যেটা বলছিলাম শেয়ার হোল্ডার ইকুইটি। সো আমার নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। সো আমরা এভারেজ করার জন্য কিন্তু 2 বছরের ডেটা দেওয়া আছে আমাদের ম্যাথে, আমরা দেখবো একটু পরে। ইফিসিয়েন্সি রেশিওর ভিতরে কি আছে, যে রিফ্লেক্টস রিসোর্স ইফিসিয়েন্সি রেশিওতে আমি ইফিসিয়েন্ট কিনা, আমার যে অ্যাসেট গুলো আছে ওইগুলোকে ইউজ করার ক্ষেত্রে আমি ইফিসিয়েন্ট কিনা, এই অ্যানালাইসিসটা করে থাকি। দুইটা রেশিওর মাধ্যমে করে থাকি, অ্যাসেট টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। আমার যে অ্যাসেট গুলো আছে, এটা ফিক্সড অ্যাসেট হোক, কারেন্ট অ্যাসেট হোক, আমি অ্যাসেট গুলাকে প্রপার ইউটিলাইজ করতে পারতেছি কিনা এই রেশিওর মাধ্যমে দেখি। সো এটা কিভাবে, ফর্মুলাটা কি, নেট সেলস ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেট। অ্যাসেট টার্নওভার রেশিও হলো নেট সেলস ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেট। এখানে আমি আরেকটা আপনাকে টেকনিক শিখাই দিই, ফর্মুলার একটা টেকনিক আর কি। আমি আবারও বলতেছি, আপনাদের এখন একটু মনোযোগী হবেন। আপনাদের এখন আমি ফর্মুলার টেকনিক শিখাচ্ছি। আমি মর্টগেজ আর মর্টগেজের ক্ষেত্রে শিখাই দিয়েছিলাম না যে লাস্ট অ্যালফাবেটটা যদি ও হয়, তার মানে ওই পার্টটা হলো ওনার, মর্টগেজের হলো ওনার অফ দ্য প্রপার্টি হবে। হুম। সো এখানে আমি একটা টেকনিক শিখাই দিই, প্রত্যেকটা রেশিওতে না, আপনি যার যে টার্মটা শুরুতে থাকে, যেমন অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট নিচে থাকবে। হ্যাঁ, ইনভেন্টরি টার্নওভার রেশিও, এভারেজ ইনভেন্টরি নিচে আছে। আপনি দেখেন যে কারেন্ট কারেন্ট রেশিও, আপনার কারেন্ট লাইবিলিটি নিচে আছে। হ্যাঁ, তারপর ডেট টু ইকুইটি রেশিও, আপনি কিন্তু আপনার এটা এটা অবশ্য ডেট টু ইকুইটি অবশ্য 2 দেওয়া আছে, তো এই কারণে হয়তো একটু উল্টা, টোটাল ডেটটা আগে আছে, কিন্তু 2 দেওয়া আছে বলেই দিছে স্পেসিফিকলি ডেট উপরে থাকবে। ঠিক আছে, ডেট রেশিও এটার ক্ষেত্রে না, রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে, ধরেন রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এই ক্ষেত্রে আর কি, অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে অ্যাসেটটা নিচে থাকবে, ইনভেন্টরি টার্নওভারের ক্ষেত্রে ইনভেন্টরিটা নিচে থাকবে। সব ক্ষেত্রে না, যেমন আগের দুইটা ক্ষেত্রে কিন্তু ছিল না, যে ডেট টু ইকুইটির ক্ষেত্রে ছিল না, বাট এই দুইটার ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন যে অ্যাসেট টার্নওভার রেশিও, টার্নওভার শব্দটা যখন থাকবে, আমি ওইভাবে বলতে পারি, টার্নওভার যখন শব্দটা যখন থাকবে, আপনি অ্যাসেটটা শুরুর শব্দ, এটা নিচে চলে যাবে। হ্যাঁ, নেট সেলস ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেট, আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে, টার্নওভারের ক্ষেত্রে, টার্নওভারের ফর্মুলার গুলার ক্ষেত্রে আমার শুরুতে যে শব্দটা থাকবে এটা নিচে চলে যাবে। ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি নিচে চলে যাবে, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। তারপর কাভারেজ রেশিওর ক্ষেত্রে দেখেন আপনি, আমরা কাভারেজ রেশিওর মূল কথা হলো, আমি আবারও বলতেছি, কাভারেজ রেশিও, আমরা একটু বিরতিতে যাব, আমরা একটু পরে একটা বিরতিতে যাব, তার আগে আমরা কয়েকটা স্লাইড শেষ করি। সো আপনার একটু বোরিং হবে না, আজকে ক্লাসটা হয়তো 12:30 বাজতে পারে, আই এম এক্সট্রিমলি সরি। নাচটা শুরু করছি 10 মিনিট পরে। সো যেটা বলছিলাম, যে আমার কাভারেজ রেশিওর ভিতরে, আমি কাভারেজ রেশিওর মূল কথা হলো যে আমার যে
আর্ন গুলা হচ্ছে, আর্নিং গুলা হচ্ছে, এগুলা দিয়ে আমার ডেট কাভার করতে পারতেছি না, ওইটা অ্যানালাইসিস করে থাকে। আমার যে লোন গুলা কাভার হচ্ছে কিনা ওইটা অ্যানালাইসিস করে থাকে। ইন্টারেস্ট কাভারেজ রেশিও বলতেছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, আমি ডিভাইড করবো ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিয়ে, ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে। হ্যাঁ, ইন্টারেস্ট কাভারেজের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওই প্রথম শব্দটা নিচে চলে যায়, ইন্টারেস্টটা নিচে চলে গেছে। হ্যাঁ, সো ডেট সার্ভিস কাভারেজ রেশিও, আমরা ডেট নিচে চলে গেছে, টোটাল ডেট সার্ভিস। হ্যাঁ, আগে হলো ইবিআইটি। লেভারেজ রেশিওর ভিতরে আমরা লেভারেজ রেশিওর মূল কথা হলো আমি কতগুলো বার্ডেন, আমি কিন্তু এই যে এখানে কিন্তু সলভেন্সি রেশিওতে আমি দেখছি যে আমি আমার ওভার লোন আছে কিনা, এক্সেস লোন আছে কিনা, যে আমার যেটা বার্ডেন। আমি লেভারেজ রেশিওতে আমি অ্যানালাইসিস করবো যে আমি ওভার লেভারড কিনা, আমি বেশি লোন নিয়ে নিছি কিনা। ঠিক আছে, এক নম্বর হলো ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিও। ফাইন্যান্সিয়াল লেভারেজ রেশিওতে হলো এভারেজ, এভারেজ টোটাল অ্যাসেট ডিভাইড বাই এভারেজ ইকুইটি। ইকুইটি মাল্টিপ্লায়ার তো টোটাল অ্যাসেট ডিভাইড বাই টোটাল ইকুইটি। ইকুইটি মাল্টিপ্লায়ার হলো টোটাল অ্যাসেট ডিভাইড বাই টোটাল ইকুইটি। আমার টোটাল অ্যাসেটের ভিতরে কত টাকা ইকুইটি, ওইটা অ্যানালাইসিস করে ইকুইটি মাল্টিপ্লায়ার দিই। আমি আবারও বলতেছি, ইকুইটি মাল্টিপ্লায়ার মূল কথা হলো আমার অ্যাসেটের ভিতরে আমার যে পরিমাণ সম্পদ আছে তার ভিতরে আমার ইকুইটির পরিমাণ কত, আমার ইকুইটির পরিমাণ কত, ওইটা অ্যানালাইসিস করে থাকে। সো আমরা এই আর 2-3টা স্লাইড পড়ার পর আমরা এই ফর্মুলা, এই রেশিওগুলোর ম্যাথে চলে যাব। নেগেটিভ ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন, আমার নন পারফর্মিং লোনের নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কি কি একটু চিন্তা করেন তো। নন পারফর্মিং লোনের নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কি কি? সবই তো নেগেটিভ। নন পারফর্মিং লোন মানে তো আমার জন্য সমস্যা, আমার প্রভিশন রাখা লাগতেছে, আমি লোনের রিকভারি পাচ্ছি না। হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল, আমার টাকা আসতেছে না, so আমি আবার লোন দিতে পারতেছি না মানুষকে। তাই না? আপনি এইভাবে একটু একটু আগে ব্রেইনটা স্টর্ম করেন। আপনি পড়া শুরু করার আগে আপনি শুরুতেই হঠাৎ করে পড়াতে চলে গেলেন না, পড়াতে চলে গেলে আপনার মনে থাকবে না জিনিসগুলো। আপনি একটু মনে করার চেষ্টা করেন তো, নেগেটিভ ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন, এনপিএল এর নেগেটিভ ইম্প্যাক্ট গুলা কি কি? ইকোনমিক ইম্প্যাক্ট তো আছে, ইকোনমি স্লো ডাউন হয়ে যায়, তাই না? তো একটু দেখি তো ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি একটা ব্যাংকের, আমার অথবা ইকোনমি ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা দেয় এনপিএল যদি বাইরে যায়। বর্তমানে কিন্তু বাংলাদেশেও রিস্কি জোনে আছে, আমাদের এনপিএল প্রায় মোর দেন 10%। সো মোর দেন 10% হলো 12%, রিপোর্টেড এনপিএল হলো 12 থেকে 13%। বাট আমার রিপোর্টেড সারা রিস্ট্রাকচারিং যদি কাউন্ট করি, হ্যাঁ, সো তখন কিন্তু এটার পরিমাণটা কিন্তু অনেকে বলে, আমি বলি না, মানে আমি এটা বলতে পারি না আর কি, কিন্তু অনেকে বলে, পেপারে বলে 30% অথবা 40% হবে এনপিএল এর পরিমাণ। সো 40% যদি একটা ইন্ডাস্ট্রিতে, একটা কান্ট্রিতে যদি এনপিএল এর পরিমাণ 40% হয়, সো ওই ইন্ডাস্ট্রি তো খারাপ যাবে, ওইটাই স্বাভাবিক। তাই কিন্তু হচ্ছে, বর্তমানে খারাপ যাচ্ছে। হ্যাঁ, সো ইম্প্যাক্ট গুলো কি কি? ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা দেয়, যেটা অলরেডি এতক্ষণ আলোচনা করলাম। প্রফিটেবিলিটি রিডাকশন, আমার আমার এনপিএল না হলে রিকভার হয় না, আমি লোনের তো ইন্টারেস্ট পাবো দূরের কথা, প্রিন্সিপালই পাই না। সো আমার প্রফিটেবিলিটি কমে যায়। ক্রেডিট ক্রাঞ্চ হয়, ক্রেডিট ক্রাঞ্চ হয়, আমি টাকা না পালে, আমি তো টাকার ব্যবসা করি, আমি মানুষকে লোন দিই, ওই টাকা ফেরত আসে, আমি আবার লোন দিই। তো আমি টাকার ব্যবসা করতে পারি না, ক্রেডিট ক্রাঞ্চ হয়ে যায়, আমার ক্রাঞ্চ হয়ে যায়। হ্যাঁ, জড়সড় হয়ে যায়, আমি নতুন করে ক্রেডিট দিতে পারি না। তারপর হলো ব্রডার কনসিকুয়েন্সে কি, আমার ইকোনমিক ইম্প্যাক্ট, আমার ইকোনমিক হলো আমার গ্রোথ কমে যায়, জব জব অপরচুনিটি কমে যায়। আমার যদি ক্রেডিট ক্রাঞ্চ হয়ে যায়, আমি যদি লোন না দিতে পারি মানুষকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় না, এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না। সো পুরো ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তারপর হলো ইন্টারেস্ট রেট, আমার ইন্টারেস্ট, আমার যারা লোন দেয় নাই ওদের ওদের কাছে আমি লস করছি, ওটা কাভার করার জন্য কি করবো, আমি যারা লোন রেগুলার পে করতেছে ওদেরকে বেশি করে চার্জ করবো, তাই না? 6 নম্বর হলো রেপুটেশন রিস্ক। রেপুটেশন মানে ট্রাস্ট নষ্ট হয়ে যায়, কোনো ব্যাংকের এনপিএল যদি বেশি হয়ে যায়। যেমন একটা পত্রিকা, আমি ব্যাংকের নাম নিচ্ছি না, পত্রিকায় কিন্তু একটা ব্যাংকের নাম আসছিল যে 95% এনপিএল হয়ে গেছে। তো তখন কিন্তু মানুষ আর ওই ব্যাংকে টাকা রাখে না, ওদের সাথে ব্যবসা করতে যায় না। লিগেল প্রসেস অফ এনপিএল রিকভারি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বুঝছেন? যদিও মামলার জিনিসগুলো না আমাদের কাছে মনে হয় কমপ্লিকেটেড, আমরা ভয় পাই। একটা সময় তো পুলিশে দেখলে বাংলাদেশের মানুষ ভয় পাই। তো আমি আমি গ্রামে ছিলাম, আমি ব্রাউনবাড়িয়া আমার বাড়ি, মাসানাপুর। সো আমি পড়াশোনা করছি, বেসিক্যালি আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল ছিল মানে নদীর ওই পার আর কি, কুমিল্লাতে, আহ হোমনা। তো তারপর ধরেন কলেজ ছিল মুরাদনগর, কুমিল্লা। তারপর ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, তারপর সেফে পড়ছি। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা ছোটবেলায় না পুলিশ দেখলে ভয় পাইতো মানুষ, যে পুলিশ দেখলে মানে বাচ্চা যারা ছিল বা আমরা যারা ছোট ছিলাম, পুলিশ দেখলে দৌড়ে ঘরের ভিতরে চলে যেতাম। তো কেন দৌড়ে চলে যেতাম? যে পুলিশ একটা ভয়ঙ্কর, মানে জিনিসটা হচ্ছে পুলিশের সাথে কি মামলা মোকদ্দমা জড়িত, মারামারি জড়িত। হ্যাঁ, পুলিশ মানুষকে ধরে জেলে নিয়ে যায়, ওরকম একটা টার্ম, মানে পারসেপশন কাজ করতো। সো যে পয়েন্টে বলছি লিগেল প্রসেস, হ্যাঁ, এনপিএল রিকভারির ক্ষেত্রে, তো আমার কাছেও না একটা সময় মামলা জিনিসগুলা, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি বা যখন চাকরি শুরু করি, তখন মামলা জিনিসগুলা না খুব টাফ মনে হতো, যে মানুষ কিভাবে মামলা পড়লে তো এটা একটা খারাপ, মানে খারাপ জিনিস, সোশ্যালি খারাপ জিনিস, যে সে মামলা, তার নামে মামলা হয়েছে, তাকে জেল খাটা লাগবে। অথবা আরেকটা জিনিস হলো কি, ধরেন আরেকটা জিনিস হলো এটা একটা লেন্দি প্রসেস, আমাকে হাজিরা দেওয়া লাগবে, জেল খাটার ভয় কাজ করে, অনেক কিছু। বাট লোন রিকভারির ক্ষেত্রে, আমি যেমন ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে, বা আমি যদিও কে ডিপার্টমেন্টে খুব শর্ট টাইম ছিলাম,
আইডিএফসি ছিলাম। বাট এই লোন রিকভারির ক্ষেত্রে মামলা টামলার যে জিনিসগুলো না, এগুলো বা যারা বড় করে, যারা মামলা খায় আর কি, যারা মামলা যাদের নামে বাদী, যারা হ্যাঁ টাকা নিয়ে ব্যাংকে টাকা নিয়ে, আমি যদি আরো সহজ করে বলি, ব্যাংকে টাকা নিয়ে যারা টাকা দেয় না, ওরা না আবার এগুলোর ভয় পায় না, বুঝছেন? ওরাও একটা স্ট্রাকচারে চলে গেছে, ওদের লয়ার থাকে, ওরা হাজিরা দেয়, হ্যাঁ, দরকার হলে জেল খাটে, তাও টাকা দিব না ভাই, মানে আমি সবকিছু করতে রাজি আছি, তাও টাকা দিব না, ওইরকম একটা ব্যাপার আর কি। সো জিনিসগুলা না মানে ইজি মনে হয়, আমরা যেটা যেই কারণে গল্পগুলা বলা, ছোটবেলার গল্প বলা, যে মানুষ পুলিশে যত ভয় পাইতো, মামলারে যত ভয় পাইতো, কিন্তু যারা বড়ুয়ার, খারাপ বড়ুয়ার, যারা লোন নিয়ে টাকা দেয় না, ওরা কিন্তু অত ভয় পায় না। ইভেন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এখনো আমার কাছে মানে এইগুলো দেখতে দেখতে আমার কাছে মনে হচ্ছে যে মামলা জিনিসগুলো অত জটিল না, যত আমরা মানে আমি বুঝার আগে যতটা জটিল মনে হইতো আর কি। ঠিক আছে, কারণ আমি মামলা থাকতেই পারে। সো লিগেল প্রসেস কি? লিগেল প্রসেস আমি কি করব? আমি ল সুইট করব, আমি মামলা মামলা অর্থ ঋণ আদালতে বেসিক্যালি হয়ে থাকে। আমি মামলা সাবমিট করব যে আমাকে সে টাকাটা দিচ্ছে না, তার সাথে আমার এগ্রিমেন্ট ছিল, সেই এগ্রিমেন্ট ব্রিচ করছে, টাকা দিচ্ছে না, তুমি আমাকে ব্যবস্থা করো, আইনগত ব্যবস্থা নাও। ঠিক আছে, অপটিন ইন জাজমেন্ট, শুধু মামলা যদি আমি মামলা দেই, আমি যদি মামলা সাবমিট করি তাইলেই হবে না। হ্যাঁ, তা আমাকে জাজমেন্ট নিয়ে আসতে হবে, আমি কন্টিনিউয়াসলি আমি হাজিরা থাকা লাগবে, আমাকে মানে এটা কি কি বলা হয় যে আমার রায় নিয়ে আসা লাগবে, রায়টা নিয়ে আসা লাগবে। শুধু রায় নিয়ে আসলে হবে না, ওইটাকে আবার ইমপ্লিমেন্ট করা লাগবে, হ্যাঁ, যে এক্সিকিউশন করা লাগবে পোস্ট জাজমেন্ট। আমার আমার আদালত রায় দিল, মানি লন্ডারিং সরি, আমার অর্থ ঋণ আদালত রায় দিল যে হ্যাঁ তুমি ওর সম্পদ নিয়ে নাও, ওর কাছ থেকে টাকা নাও, বা জরিমানা করলো, বাট ওইটা করলেই হবে না, তাকে এক্সিকিউট করা লাগবে, তাকে দৌড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে, তার সম্পদটা নিয়ে নেওয়া লাগবে, হ্যাঁ, মর্টগেজ প্রপার্টিটা নিয়ে নেওয়া লাগবে। সো এটা দুই ভাবে করতে পারি, কোলাটেরাল সিজিং করতে পারি, ওয়েস গার্নিশমেন্ট করতে পারি। কোলাটেরাল সিজিং হলো তার কোলাটেরাল আমার পজিশনে নিয়ে নিলাম, আমি নিলামে বিক্রি করে দিলাম। আর ওয়েস গার্নিশমেন্ট বলতেছে তার যে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা আছে, স্যালারি টাকাটা আছে, ওইটা আমি কি করলাম, আমি নিয়ে নিলাম। নন লিগেল প্রসেস, আমি মামলায় যাব না, হ্যাঁ, ব্যাংকও চাচ্ছে না মামলায় যায়, সে চাচ্ছে মামলার বাইরে কিভাবে টাকাটা রিকভার করতে পারে। দুই ভাবে করতে পারে, নেগোসিয়েশনের মাধ্যমে করতে পারে। ঠিক আছে, তোমার আমি 2 বছরের সময় দিলাম, তোমার লোন টার্মটা চেঞ্জ করে দিলাম, তুমি আমাকে পে করো। সেটেলমেন্ট হইতে পারে যে ঠিক আছে, যে আমি কি করতে দিলাম, তুমি আমাকে শুধু প্রিন্সিপাল টাকাটা দাও, তুমি তোমার আর দেওয়া লাগবে না, তুমি মাফ করে দিলাম। এই দুই ভাগে আমি কি করতে পারি, আমি আমি নন লিগেল প্রসেসে আমি মামলা না করেও টাকাটা রিকভার করতে পারি। এবার আসি প্রাইমারি ভার্সাস সেকেন্ডারি কোলাটেরাল। আমরা প্রাইমারি কোলাটেরাল, সেকেন্ডারি কোলাটেরাল, আমরা বিরতিতে যাব আর একটু পড়ার পরে। সো প্রাইমারি কোলাটেরাল, সেকেন্ডারি কোলাটেরাল নাম থেকে বোঝা যাচ্ছে, প্রাইমারি কোলাটেরালের আপনার মূল কথাটা হলো যে আমি যদি হাউস লোন দেই, হাউস লোন দেওয়ার ক্ষেত্রে আমি যে ফ্ল্যাটটা আমি মর্টগেজ হিসেবে নিয়ে নিচ্ছি, এটা হলো প্রাইমারি কোলাটেরাল। আর ওই সেকেন্ডারি কোলাটেরাল হলো আমার কি, যে আমি যদি তার পার্সোনাল গ্যারান্টি নেই, ওইটা হলো সেকেন্ডারি কোলাটেরাল। প্রায়োরিটি কি? আমার প্রাইমারি কোলাটেরাল হাই, প্রায়োরিটি ফার্স্ট, যে আমি সাথে সাথে এটাকে সেল করে টাকাটা রিকভার করে ফেলি। সেকেন্ডারি কোলাটেরাল হলো আমার সেকেন্ড প্রায়োরিটি, যে তার 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 যে পার্সোনাল গ্যারান্টি দিচ্ছে, তার পার্সোনাল যে আদার সম্পদগুলো, ওইগুলো নেওয়া সহজ না। সো ওইগুলো হলো লয়ার প্রায়োরিটি। কাভারেজ কি? আমার 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 কিন্তু প্রাইমারি কোলাটেরাল সিগনিফিকেন্ট পোর্শন কাভার না করলে আমি লোন দিই না। তোমার ফ্ল্যাটের ভ্যালু যদি 100 টাকা হয়, আমি তোমাকে 80 টাকা লোন দিব, ওইটা আমার কাভার করতে হবে, না হয় আমি কিন্তু লোন দিব না। ঠিক আছে, আর সেকেন্ডারি কোলাটেরাল কিন্তু ফুলি কাভার করে না, তুমি পার্সোনাল গ্যারান্টি দিচ্ছ, তোমার নামে কি আছে আমি জানিও না। তারপর এক্সাম্পল কি হইতে পারে, মর্টগেজ হইতে পারে, আমি অলরেডি বলে ফেলছি, আর এটা হলো পার্সোনাল গ্যারান্টি হতে পারে, এটা বলে ফেলছি। আপনি সিম্পল এক্সাম্পল ইউজ করবেন, খুব কঠিনে যাওয়ার দরকার নেই। 5 নাম্বার ডিফারেন্স হলো রিস্ক মিটিগেশন। আমার কিন্তু প্রাইমারি কোলাটেরাল কিন্তু ডাইরেক্টলি রিস্কটা মিটিগেট করে, তুমি টাকাটা পে না করলে আমি তোমার ফ্ল্যাটটা নিয়ে নিব। বাট সেকেন্ডারি কোলাটেরাল কিন্তু আমার কিন্তু সাপ্লিমেন্টারি রিস্ক মিটিগেট করে, ডাইরেক্টলি মিটিগেট করে না। আমরা একটা ম্যাথে চলে আসছি, হ্যাঁ, আমরা ম্যাথটা আমি এই ম্যাথটা সলভ করার পরেই আমি একটু বিরতিতে যাব, আপনাদের মাথাটা আর একটু বাড়ি করি, ম্যাথটা সলভ করার পরেই বিরতিতে যাব। তো ম্যাথটা না খুব সহজ একটা ম্যাথ, হ্যাঁ, খুব সহজ একটা ম্যাথ। আমি চেষ্টা করবো যে খুব খুব সহজেই বোঝানোর জন্য। সো সরি। সো যেটা হয়েছে যে ম্যাথে যেটা বলা হয়েছে যে আমার কি, যে সো ম্যাথে যেটা বলা হয়েছে যে আমার আমার 2 বছরের এই যে একটা কোম্পানি, হ্যাঁ, কোম্পানি ব্যালেন্স শিট দেওয়া আছে, সাকিব এবং আফিফ, মানে দুইটা কিন্তু একটা কোম্পানি আর কি, এখানে দুইটা কোম্পানি না, সাকিব এবং আগে দুই ভাই হয়তো, ওটা মিলে একটা কোম্পানি করছে, হ্যাঁ। তো এই কোম্পানি হলো আমার 2022 সালের ডেটা দেওয়া আছে, 2021 সালে দেওয়া আছে। খুব সিম্পলি চিন্তা করেন, এখানে না আপনি ম্যাথগুলো দেখে শুরুতে পাজল হবে না, আপনি খুব সিম্পলি চিন্তা করেন, শুরুতে চিন্তা করুন কি চাইছে, কি দেওয়া আছে। আমি আবারও বলতেছি, আপনি যে কোনো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আপনি দুইটা জিনিস চিন্তা করবেন, কি দেওয়া আছে, কি চাইছে। হ্যাঁ, কি চাইছে ওইটা আপনি ফর্মুলাটা লেখলেন, ফর্মুলা লেখার পর ডেটা বসাবেন, হয়ে যাবে। যদিও এত সহজে বলতেছে, আপনি বলবেন যে স্যার যদি সহজে বলতেছেন, আসলে জিনিসটা তো সহজ না। হ্যাঁ, সহজ না হইতে পারে, বাট আপনি যদি এই দুইটা জিনিস মনে রাখেন, জিনিসটা সহজ হয়ে যাবে, হ্যাঁ, কঠিন জিনিসটাও সহজ হয়ে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো 2 বছরের আমার ডেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ক্যাশ দেওয়া আছে, আমার অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, ল্যান্ড দেওয়া আছে, বিল্ডিং দেওয়া আছে। আমি বুঝতে পারতেছি আমাকে রেশিও অ্যানালাইসিস করতে বলবে। ঠিক আছে, টোটাল অ্যাসেট দেওয়া আছে, টোটাল দেওয়া আছে আর কি, হ্যাঁ, সব মিলাই হলো টোটাল অ্যাসেট, এটা এটা হবে টোটাল অ্যাসেট। সো আমার টোটাল অ্যাসেট, হ্যাঁ,
লায়াবিলিটি গুলো দেওয়া আছে, আমার লায়াবিলিটি, আমার অ্যাকাউন্ট পেয়েবল দেওয়া আছে, হ্যাঁ, বিলিং দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, রিটার্ন আর্নিং দেওয়া আছে, এগুলো আমার লায়াবিলিটি। এটা একটা ব্যালেন্স শিট দেওয়া আছে আর কি। সো ব্যালেন্স শিটে আমার এই ডেটাগুলো দেওয়া আছে, এখান থেকে আমাকে বলবে যে রেশিও অ্যানালাইসিস করো। সো রেশিও অ্যানালাইসিস আমরা ফর্মুলা অলরেডি দেখে আসছি। সো এখানে ডেটা বসাবো, হয়ে যাবে। আরেকটা জিনিস আমাকে বলে রাখি, ব্যাংকিং ডিপ্লোমা এমন কোনো ডিগ্রি না যেটা আপনাকে অনেক কঠিন করে বানাইছে, অনেক কঠিন বিপদে ফেলে দিবে, আপনি পারবেন না, ওরকম কোনো কিছু না। আমাকে কি বলছে, কারেন্ট রেশিও বলছে, কুইক রেশিও বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার, প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, অনেকগুলো কোশ্চেন দেখে মনে হইতে পারে ভয় পেয়ে যেতে পারেন। এখানে কিন্তু আমার সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে। সো আমাকে কিন্তু দেখেন, আমাকে কিন্তু বলছে এগুলো ক্যালকুলেট করো। সো আমাকে বলছে এই জিনিসগুলো ক্যালকুলেট করো, আমি লম্বা লিস্ট দেখছি, দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আপনি পাজেল হবেন না, আপনি প্রত্যেকটা ফর্মুলা জানেন, প্রত্যেকটা ডেটা এখানে আছে, এমন না যে আপনার ডেটা ক্যালকুলেট করা লাগবে, হ্যাঁ, ক্যালকুলেট করলেও খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন। সো আমরা আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি ম্যাথের দিকে, আমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে সলভ করবো, একটু টাইম নিয়ে সলভ করবো, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। সো আমার এই জিনিসগুলো দেওয়া আছে, সেলস দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে, কস্ট অফ গুডস দেওয়া আছে, এই এই রেশিওগুলো আমি কি করব, অ্যানালাইসিস করব। সো আমি একটা একটা ধরে আমি সলভ করে ফেলবো, একবারে সুন্দরভাবে সলভ করবো, হ্যাঁ। সো যেটা বলতেছিলাম যে আমি শুরুতে কারেন্ট ইস্যু সলভ করবো, আমরা সবাই কারেন্ট ইস্যু ফর্মুলাটা জানি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। সো আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি হয়তো ক্লিয়ারলি দেওয়া নাই, কিন্তু আমার এখানে ক্যাশ দেওয়া ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া ছিল, ইনভেন্টরি দেওয়া ছিল, এই তিনটা মিলিয়ে আমার কারেন্ট অ্যাসেট। সো আমি কারেন্ট অ্যাসেট পাইলাম, আমার কারেন্ট অ্যাসেট পেলাম এত টাকা। কারেন্ট লাইবিলিটি ডাইরেক্টলি দেওয়া আছে, যে অ্যাকাউন্ট পেয়েবল হলো আমার কারেন্ট লাইবিলিটি। আমি যদি একটু পেছনে যাই, আপনি যদি চান আমি পেছনে যেতে পারি, বাট বারে বারে যদি আমি পেছনে যাই তখন হয়তো আমাদের হয়তো একটু দেরি হয়ে যাবে, হ্যাঁ। আমার কিন্তু এখানে ক্যাশ দেওয়া ছিল, একটু দেখেন তো, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া ছিল, ক্যাশ দেওয়া ছিল, ইনভেন্টরি দেওয়া ছিল, হ্যাঁ, সবকিছু দেওয়া ছিল। সো আমি সবকিছু দেওয়া ছিল। সো এই দেওয়া জিনিস থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করবো, এই যে জিনিসগুলো যে দেওয়া ছিল ওইখান থেকে আমরা ক্যালকুলেট করব। এখানে এমন কিছু নাই যে আমরা আমরা নতুন করে আমাদেরকে বানানো লাগবে। সো এইগুলো যদি আমি করি তাহলে আমার কারেন্ট অ্যাসেট পাচ্ছি, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যদি আমি বাদ দিই, 3.2 পাচ্ছি। এটা হলো আমার কারেন্ট অ্যাসেট পাচ্ছি, হ্যাঁ, কারেন্ট রেশিও পাচ্ছি। এবার আমি কুইক রেশিওতে যাই, কুইক রেশিওতে আমি সবাই বলছিলাম তাই না, কারেন্ট আমার নিচেরটা সেম, কারেন্ট লায়াবিলিটি, এখানেও কারেন্ট লায়াবিলিটি, দেখেন এখানেও কারেন্ট লায়াবিলিটি, এখানেও কারেন্ট লায়াবিলিটি, নিচেরটা সেম। আমার এখানে শুধু কারেন্ট অ্যাসেটের থেকে আমি মাইনাস করবো, ইনভেন্টরিটা মাইনাস করবো, আমি এখানে একটু একটু গোল দিয়ে রাখি, ইনভেন্টরিটা মাইনাস করবো। সো ইনভেন্টরি 9,000 টাকা, আমি সবাই জানি। সো আপনি যদি একটু চাক্ষুষ শোনেন এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে না, আমিও আমার লাইফের এক্সপিরিয়েন্সটা বলি। আমি বেসিক্যালি ম্যাথে ভালো ছিলাম, ইংলিশ কিছুই পারতাম না। সো ম্যাথের ক্ষেত্রে না একটু আলসেমি লাগতো, যে খুঁজে খুঁজে বের করা, একটু 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 আলসেমি লাগতে পারে। বাট আপনি যদি তীক্ষ্ণ হন, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনি দেখবেন যে এই জিনিসগুলো খুব সহজে সলভ করতে পারছেন, হ্যাঁ। সো আমার এখানে যেটা বলতেছিলাম যে আমার কিন্তু কুইক রেশিওতে কিন্তু আমার ইনভেন্টরি দেওয়া ছিল। সো আমি কারেন্ট অ্যাসেট থেকে যদি আমি ইনভেন্টরিটা বাদ দিই, তাহলে কিন্তু আমি কুইক অ্যাসেট পাচ্ছি। ঠিক আছে, কুইক অ্যাসেট পাচ্ছি। সো কুইক অ্যাসেট থেকে কিন্তু আমি কি করতে পারি, যে আমি কুইক রেশিওটা বের করতে পারি, যে আমি কুইক অ্যাসেট পাচ্ছি। ঠিক আছে, বের করতে পারি। তারপর হলো আমার হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার চাইছে, হ্যাঁ। সো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারে আমি ফর্মুলা জানি, যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ফর্মুলা হলো নেট সেলস টার্নওভার এবং এভারেজ অ্যাকাউন্ট। আমি গত গত ক্লাসে মানে অন্য একটা ক্লাসে বলছিলাম যে, সরি, জেইবির ক্লাসে বলছিলাম যে ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা মনে রাখলেই হবে। আমি এখানে বলবো যে রেশিও অ্যানালাইসিস ক্ষেত্রে বলবো যে শুধু রেশিও মনে রাখা বাইরেও আপনি কি করতে পারেন, রেশিও মনে রাখার বাইরেও কিন্তু আপনি কনসেপচুয়ালিও মনে রাখতে পারেন। এমন না যে আপনি ধরেন এখানে কোনো ইয়া নাই, আপনি কিন্তু কনসেপচুয়ালিও রেশিও মনে রাখতে পারেন। এখানে মানে শুধু মুখস্থ করতে হবে নট নেসারি, আপনি কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আমি টার্নওভারের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে টার্নওভারের ক্ষেত্রে আপনি প্রথম শব্দটা নিচে যাবে, হ্যাঁ। তারপর হ্যাঁ, সো এই যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারে যে এভারেজ অ্যাকাউন্ট নেট সেলস, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এই যে অ্যাকাউন্ট রিসিভেবলটা নিচে চলে আসছে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নিচে চলে গেছে, হ্যাঁ, নেট সেলস। আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মাধ্যমে আমি কি করি, যে আমার টার্নওভার গুলো যে আমার রিসিভেবল গুলো কতবার টার্নওভার হচ্ছে এটা দেখার চেষ্টা করি। সো আমার নেট সেলস আমি জানি, হ্যাঁ। আমার অ্যাকাউন্ট রিসিভেবল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 2 বছরের ডেটা দেখছিলাম না ওখানে, 21 আর 22 সালের। সো যত জায়গায় এভারেজ পাবো না কেন, আমি ততবারই কিন্তু 2 বছরে এভারেজ করে নিব। যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমি এভারেজ করে নিলাম, এটা পাইলাম, পাওয়ার পরে কিন্তু আমি ফর্মুলাতে বসাই দিলাম, হ্যাঁ। যে আমার ফর্মুলাতে বসাইলাম, তাহলে আমি পেয়ে গেলাম এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা আমরা জানি, ইনভেন্টরি নিচে যাবে, তাই না, ইনভেন্টরি টার্নওভার মানে ইনভেন্টরি নিচে যাবে, এভারেজ ইনভেন্টরি। সো এভারেজ ইনভেন্টরি মানে কি, 2021-22 সালে একটা যোগ করবো, হ্যাঁ। 21 এভারেজ ইনভেন্টরি বের করার জন্য ভাগ
যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এভারেজ বের করে আমরা সবাই জানি তাই না, এটা যোগ বিয়োগের মতো। সো আমি যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এভারেজ ইনভেন্টরি পেয়ে গেলাম, আমি এখানে এভারেজ ইনভেন্টরি জায়গায় যদি বসে দিই তাহলে আমি এভারেজ ইনভেন্টরি পাইলাম। ম্যাথগুলো না আসলেই সহজ, আমরা শুধু শুধু পাজল হয়ে যায়, ভয় পাই। এবং আমরা আমার কাছে অনেকে বলে যে ম্যাথগুলো কাভার, আমি আসলে 97 এই ম্যাথটা কাভার করি নাই। সো এটা আমার একটা শর্টেজ ছিল, আসলে টাইম লিমিট ছিল নোটগুলা দেওয়ার জন্য। সো এবারে আপনারা আপনার লাকি যে আপনি সবগুলো ম্যাথ পাইছেন, নোটও পাইছেন, ক্লাসও পাচ্ছেন। তো এগুলো আমার ইনভেন্টরি টার্নওভার। সো টার্নওভারে বলছিলাম প্রথম শব্দটা নিচে যাবে। অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে আমার কি, আমার অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে আমার প্রথম শব্দটা নিচে যাবে। এই যে অ্যাসেট, অ্যাসেট টার্নওভারে দেখেন আমার অ্যাসেট, অ্যাসেট শব্দটা আগে ছিল, অ্যাসেট শব্দটা আগে ছিল, এটা কিন্তু নিচে গেছে। এভারেজ টোটাল অ্যাসেট, আমরা 2 বছরের এভারেজ অ্যাসেট দেওয়া ছিল, সো এভারেজ করে নেব, এভারেজ করে আমি ফর্মুলা বসাবো, সো রেজাল্ট চলে আসবে। প্রফিট মার্জিনের ক্ষেত্রে আমার প্রফিট মার্জিন, আমার প্রফিট মার্জিনের ক্ষেত্রে কিন্তু ওই যে আগের শব্দটা নিচে যাবে এরকম না, আমি শুধু বলছিলাম টার্নওভারে, টার্নওভারের ক্ষেত্রে টার্নওভার শব্দটা যখন থাকবে তখন কি হবে, প্রথম শব্দটা নিচে যাবে। আর প্রফিট মার্জিনের ক্ষেত্রে আমার নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস। সো এটা সবাই জানি প্রফিট মার্জিনের ফর্মুলা, সো আমি ডেটা বসাই দিলে হয়ে যাবে। সো এটা আমার, এইটা গেল। সো এটা কিন্তু প্রফিটেবিলিটি রেশিওর ভিতর আমরা পড়তেছি, হ্যাঁ ওইভাবে ভাগ করে বলা নাই কোশ্চেনে, বাট আমরা কিন্তু ওই যে পড়ছিলাম না যে বিভিন্ন ক্যাটাগরি। তারপরে যাচ্ছি হলো অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার সেম, আমার অ্যাসেট টার্নওভার হলো আমার, আমি বলছিলাম টার্নওভারের ক্ষেত্রে কি হবে, নিচে যাবে। তো টোটাল অ্যাসেট নিচে গেছে, হ্যাঁ প্রফিট মার্জিন, আচ্ছা এটাতে আবার চলে আসছে না। সো ডেট টু অ্যাসেট রেশিও, এবার আসি ডেট টু অ্যাসেট রেশিও। আমরা এটা কিন্তু ডেট টু অ্যাসেট রেশিওতে কিন্তু আমি ডেট ইকুইটি রেশিও কভার মানে শিখি। তো ডেট টু অ্যাসেট রেশিওতে কিন্তু বলেই দিছে ডেট পরে হবে, ডেট টু অ্যাসেট রেশিওতে টোটাল লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল অ্যাসেট। ডেট টু, ডেট টু অ্যাসেট রেশিও বলে দিছে, টু থাকলে কিন্তু আবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করেন না, ডেটার নিচে নিয়ে যায় না। ডেট টু ইকুইটি রেশিও বলে দিছে ডেট আগে হবে, অ্যাসেট নিচে যাবে। সো আমি যদি ডেটা বসাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তো এই ছিল আমাদের আমাদের এই রেশিও অ্যানালাইসিসের ম্যাথ। রেশিও অ্যানালাইসিস ম্যাথের বাইরে আপনি, আমার আবারও বলতেছি, রেশিও ফর্মুলাগুলো মনে রাখবেন এবং আপনি ম্যাথগুলা ফর্মুলাগুলো মনে রাখবেন। তারপর ফর্মুলাতে ডেটা বসাবেন, কি ডেটা আছে কি দেখবেন, না পারার কোনো কারণ নাই। তারপর তো সলভ প্লাস আছেই। সো আমরা এখন চলে যাবো কোশ্চেন অ্যান্সার সেশনে।